নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। বেলুড় মঠ থেকে হয়তো কোনো সাধু রাজকোটে কর্মী হয়ে যাচ্ছেন। রাজকোট স্টেশনে নেমে দেখলেন তাকে নিতে এসেছেন রাজকোটের অধ্যক্ষ স্বয়ং। সাধুটি হয়তো বললেন, আপনি কেন এলেন? অন্য কাউকেও তো পাঠাতে পারতেন। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, সকলেরই নির্দিষ্ট কাজ রয়েছে, অধ্যক্ষেরই কেবল নির্দিষ্ট কোনো কাজ নেই, তাই নিজেই চলে এলাম। এই রকমই ছিলেন তাঁর স্বভাব এবং সাদাসিধে ও নিরভিমানিত্ব জীবন। 1966 সালের মার্চ মাসে দীর্ঘ 21 বছর রাজকোটে কাটিয়ে মহারাজ মঠ ও মিশনের অন্যতম সহ সম্পাদক রূপে বেলুড় মঠে চলে আসেন। এখানে এসে সহ সম্পাদকের কাজের সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের নিয়মিত ক্লাস এবং বেলুড় মঠে রবিবাসরীয় কথামৃত পাঠ ও ব্যাখ্যা করতেন দীর্ঘ সময় যাবৎ। এসব কাজের মধ্যেও তার ব্যক্তিগত কাজগুলি, যেমন চায়ের বাসন ধোয়া, বাথরুমে বেসিন কমোড ইত্যাদি পরিষ্কার করা, পরিধেয় বস্ত্র ধুয়ে শুকোতে দেওয়া ইত্যাদি তিনি নিজের হাতেই করতে চাইতেন। মহারাজ কীরকম মিতব্যয়ী ছিলেন সে সময় একটি ঘটনা বলেছেন স্বামী ভাস্করানন্দজি মহারাজ। একবার মহারাজের শরীর খারাপ হয়। ডাক্তার দেখে একটা প্রেসক্রিপশন করে মহারাজের কাছে দিয়ে যান। দুদিন পর খবর নিয়ে দেখা গেল ওষুধপত্র যা ডাক্তারে দিয়েছিল মহারাজ কিছুই খাননি বা আনাননি, কারণ যে ওষুধ লিখে দিয়েছিলেন তা নাকি কলকাতা থেকে আনতে হবে এবং তার দাম পড়বে 7-8 টাকা। নিজের ব্যাপারে এই রকমই ছিলেন কঠোর। পরে গম্ভীরানন্দজি মহারাজের অনুনয়ে শেষ পর্যন্ত ওষুধ আনা হলো এবং মহারাজ সেটি খেলেন। দীর্ঘদিনের বিভিন্ন পর্যায়ে মহারাজ বহু গুরুতর দায়িত্ব পালন করেছেন। কখনো মহারাজকে বিরলে পেয়ে জিজ্ঞাসা করেছি, মহারাজ জীবনে কখনো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করেননি বা কারোর সঙ্গে আপনার ঝগড়া হয়নি? স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন বলছেন, একেবারে হয়নি তা নয়, হয়েছে। সাধারণত বড়দের সঙ্গে অপ্রীতিকর কিছু হতে চলেছে টের পেলেই আমি চুপ করে থাকতাম, একেবারে চুপ, একদম উচ্চবাচ্চা করতাম না। এই দিকটিতে লক্ষ্য করে ভরত মহারাজ কখনো কখনো মন্তব্য করেছেন, ও তো বোবা, বোবার আবার কোনো শত্রু থাকে নাকি? ছোটদের বা সমবয়স্কদের দোষ বা ত্রুটি দেখলে প্রথমে খুব বোঝানোর চেষ্টা করতাম, তাতেও যদি বুঝতে না চাইতো বা না শোধরাতো তাহলে অলওয়েজ আই ইউজ টু ইয়েল্ড টু দেম। আর কিছু বলতাম না, ইচ্ছে করে হেরে যেতাম। ইচ্ছা করে হেরে যাওয়াটা আসলে হার নয়, প্রকৃতপক্ষে ওটাই জিত। একবার একজন সমবয়স্কের সঙ্গে বিবাদটা অনেক দূর গড়িয়েছিল। যাক, সেসব কথা এখন থাক। আবার একটু জোরাজুরি করাতে মহারাজ বলতে শুরু করলেন, যদিও সে ঘটনাটি আমার জীবনের শেষ বিবাদ, তা থেকে আমার খুব শিক্ষাও হয়েছিল। তাহলে শোনো, তখন আমি রাজকোটে কোনো একটি বিষয় নিয়ে একজন বন্ধুস্থানীয় সাধুর সঙ্গে মনোমালিন্য শুরু হলো।
সে সময় আমার যুক্তি তর্ক এবং ন্যায়নীতির প্রতি একটা অনমনীয় মনোভাব ছিল। পান থেকে চুন খসলে সহ্য করতে পারতাম না। যাই হোক, তার সঙ্গে মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছল যে মঠে স্বামী মাধবানন্দজিও আমাদের দুজনকে চিঠি দিতে শুরু করলেন। সেই সময় সব চিঠির একটা করে কপি পর্যন্ত ফাইলে রেখে দিতাম। যখন সহ্যের সীমা অনেক দূর ছাড়িয়ে গেছে, একবার সেই ফাইল সমেত মঠে মাধবানন্দজির কাছে গিয়ে সব বললাম। মহারাজ সব মনোযোগ দিয়ে শুনলেন, শুধু বললেন, তুমি ওর সমকক্ষ হতে চাইছো? তোমার সম্পর্কে আমার অন্য রকম ধারণা ছিল, তোমাকে আমি অন্য চোখে দেখি। ব্যাস, ওই একটি কথাই যথেষ্ট। ঘরে ফিরে এসে ফাইলের সব কাগজপত্র ছিঁড়ে ফেললাম এবং সেখানেই ব্যাপারটির পরিসমাপ্তি ঘটল। 1975 সালের এপ্রিল মাসে মহারাজ সংঘের অন্যতম সহাধ্যক্ষ এবং 1989 সালে জানুয়ারি মাসে সংঘের অধ্যক্ষ নির্বাচিত হন। সহাধ্যক্ষ এবং অধ্যক্ষ থাকাকালীন তার অন্যতম প্রধান কাজ ছিল অগণিত ভক্তমণ্ডলীকে শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পণ করা। তার মধ্যে এই সময় এক অদ্ভুত ও অভূতপূর্ব গুরুভাবের বিকাশ ঘটেছিল। একদিকে মহাপুরুষ মহারাজের ঠাকুরের প্রতি একান্ত এবং সম্পূর্ণ নির্ভরশীলতা, আমি গুরু নই, আমি দীক্ষা দিই না, তাঁর পায়ে তোমাদের সঁপে দিই ইত্যাদি যেমন মহারাজের জীবনে পরিস্ফুট হয়েছিল, তেমনি শরৎ মহারাজের মতো ধীর স্থির সদাবস্থায় অচঞ্চল মিষ্টি ও নরম ব্যবহার, মাতৃহৃদয়পূর্ণ এক পুরুষ, নিস্পৃহ নির্বিকার আবার বিচক্ষণ পরামর্শদাতা ও সংগঠক। সত্যি শ্রীরামকৃষ্ণ ছাঁচে ঢালা একটি নিখাত জীবন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।